23 আগস্ট 1958 সালের ঘটনা। 560 কিলোমিটার দৈর্ঘ্যের ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন প্রথম বাংলাদেশি ব্রজেন দাস। অদম্য সাহস, দুঃসাহসিক মনোভাব, প্রচন্ড সাহসিকতা ব্রজেন দাসকে বিশ্বের বুকে এই সফলতা এনে দিয়েছিল। অদম্য সাহস নিয়ে বিউপির FASS ইউনিট, FSSS ইউনিট এবং FBS ইউনিটের ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান তুমিও আয়ত্ত করতে পারবে খুব সহজে। ইংরেজি ভার্সন সাধারণ জ্ঞানের জন্য অদম্য হতে পারে তোমার জন্য সবচেয়ে সহায়ক, যেখানে বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক, আন্তর্জাতিক সাম্প্রতিক, বিগত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং প্রায় 2000 প্রশ্নের MCQ মডেল টেস্ট আছে এই বইটিতে। সাধারণ জ্ঞান ইংরেজি ভার্সনের বই হচ্ছে অদম্য। এই বইটি তোমার সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। নিকটস্থ লাইব্রেরি থেকে আজকেই সংগ্রহ করো। বই সংগ্রহ করলেই ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে তুমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম পাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। 23 আগস্ট 1958 সালের ঘটনা। 560 কিলোমিটার দৈর্ঘ্যের ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন প্রথম বাংলাদেশি ব্রজেন দাস। অদম্য সাহস, দুঃসাহসিক মনোভাব, প্রচন্ড সাহসিকতা ব্রজেন দাসকে বিশ্বের বুকে এই সফলতা এনে দিয়েছিল। অদম্য সাহস নিয়ে বিউপির FASS ইউনিট, FSSS ইউনিট এবং FBS ইউনিটের ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান তুমিও আয়ত্ত করতে পারবে খুব সহজে। ইংরেজি ভার্সন সাধারণ জ্ঞানের জন্য অদম্য হতে পারে তোমার জন্য সবচেয়ে সহায়ক, যেখানে বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক, আন্তর্জাতিক সাম্প্রতিক, বিগত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং প্রায় 2000 প্রশ্নের MCQ মডেল টেস্ট আছে এই বইটিতে। সাধারণ জ্ঞান ইংরেজি ভার্সনের বই হচ্ছে অদম্য। এই বইটি তোমার সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। নিকটস্থ লাইব্রেরি থেকে আজকেই সংগ্রহ করো। বই সংগ্রহ করলেই ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে তুমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম পাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছে কিনা? আমাকে শুনতে পাচ্ছ কিনা? সবাই একটু কমেন্টে জানাও ঝটপট। সবাই একটু ঝটপট কমেন্টে জানাও। ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমাকে দেখা যাচ্ছে কিনা? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আজকে আমরা মিহির জিকে ফাইনাল সাজেশন এবং অদম্য বইয়ের যে আলোচনা, আমরা সন্ধ্যা 7:30 অদম্য নিয়ে আলোচনা করেছি। আর আজকে এখন রাত 10টায় মিহির জিকে ফাইনাল সাজেশনের উপর ক্লাস। আমরা রেগুলার প্রতিনিয়ত আমরা এই ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ এবং নিব ইনশাআল্লাহ। কারা কারা ফাইনাল সাজেশন সংগ্রহ করেছে এবং অদম্য সংগ্রহ করেছে একটু কমেন্টে জানাবো আমাকে। আর আজকে একটা ঘোষণা আছে। আজকে একটা ঘোষণা হলো, আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে, সবচেয়ে বেশি কমেন্ট যে ব্যক্তি করবে তাকে আজকে আমরা একটা ফাইনাল সাজেশন উপহার দিব। আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে তাকে ফাইনাল সাজেশন উপহার দিব আজকের ক্লাসে ইনশাআল্লাহ। আমি আবারও বলি, আজকের ক্লাসের কন্টেস্ট হচ্ছে, আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে, সবচেয়ে বেশি কমেন্ট, তাকে আমরা ফাইনাল সাজেশন উপহার দিব। এবং এই ফাইনাল সাজেশনে আমার অটোগ্রাফ থাকবে ইনশাআল্লাহ। আমার অটোগ্রাফ থাকবে। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ বই আছে। তোমার কয়টা লাগবে? আরো অসংখ্য বই আছে। আজকের ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে তাকে ফাইনাল সাজেশন, আর সবচেয়ে বেশি শেয়ার যে করবে তাকে অদম্য দিবে ইনশাআল্লাহ গিফট। ওকে, রাখলাম। তাহলে আমাদের ক্লাস শুরু হয়ে যাক। আমাদের ক্লাস শুরু হয়ে যাক। ওকে, আমরা অধ্যায় 8 নিয়ে আজকে আলোচনা করব। গতদিন আমরা গত ক্লাস পর্যন্ত আমরা পেজ 19 পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম আজকে পেজ 20 থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ। 20 নম্বর পেজ থেকে আলোচনা করব। ওকে, তাহলে তুমি তোমার বইয়ের 20 নম্বর পেজ বার করো। নোবেল পুরস্কার,
তুমি এটাতে 9 স্টার দাও, নোবেল পুরস্কারে তুমি একটা 9 স্টার মারো। এটা পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, ফরজ এটা পড়া। ওকে, আসো, পড়া ফরজ, এই টপিক পড়া ফরজ। খেয়াল করো, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম হচ্ছে নোবেল পুরস্কার। 1901 সালে এই নোবেল পুরস্কার চালু হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। খেয়াল করো, খেয়াল করো, নোবেল পুরস্কার যার নাম অনুসারে চালু হয়েছে তিনি পদার্থবিজ্ঞানী আলফ্রেড নোবেল। বলো কি নাম? আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কারটা চালু হয়েছিল। কত সালে? 1901 সালে নোবেল পুরস্কার চালু হয়। কত সাল? 1901 সালে নোবেল পুরস্কার চালু হয়। খেয়াল করো, তাহলে প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার। অক্টোবর মাসের কোন বার? প্রথম সোমবার। অক্টোবর মাসের প্রথম সোমবার। তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? সবাই কমেন্টে জানাও, নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? সবাই কমেন্ট করবা, নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? আচ্ছা, বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় 10 ডিসেম্বর, অর্থাৎ আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে। আলফ্রেড নোবেলের কি? মৃত্যু বার্ষিকীতে। আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে। তাহলে নোবেল পুরস্কারের তালিকাটা ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে। আর এই নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সুইডিশ পদার্থবিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে, মানে তার নাম অনুসারে, তার মৃত্যুবার্ষিকীতে। 1,10,00,000 সুইডিশ ক্রোনা। আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে সুইডেন। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশের নাম কি? সুইডেন। এই সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। বলো, সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। আসো, 2025 সালে নোবেল বিজয়ী কতজন? 14 জন। কমেন্ট করো, 2025 সালে নোবেল বিজয়ী কতজন? কমেন্ট করো, 2025 সালে নোবেল বিজয়ী কতজন? আমার সাথে কমেন্ট করবা, পরীক্ষার হলে কমন পাবা। আমার সাথে কমেন্ট করবা, পরীক্ষার হলে কমন পাবা। আমার সাথে কমেন্ট করবা, পরীক্ষার হলে কমন পাবা। এটাই হলো আমার থিওরি। আর ক্লাস শেয়ার করে দিবা, ক্লাস শেয়ার করবা। খেয়াল করো, তাহলে 2025 সালে নোবেল বিজয়ী কতজন? 14 জন। এই কতজন রে? 14 জন। পুরুষ কতজন? 12 জন। পুরুষ কতজন? 12 জন। নারী কতজন? 2 জন। নারী কত? 2। পুরুষ কত? 12। নারী কত? 2। পুরুষ কত? 12। তাহলে নারী কতজন? 2 জন। আর পুরুষ কতজন? 12 জন। তাহলে টোটাল কতজন পাইছে? 14 জন পাইছে। কতজন পাইছে ব্রাদার? 14 জন। 2025 সালে কতজন পেয়েছে? 14 জন পেয়েছে। আসো, 2025 সালে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী তার হচ্ছে মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। তাহলে মারিয়া করিনা, মারিয়া করিনা, মারিয়া করিনা, মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। আসেন, 2025 সালে বয়োজ্যেষ্ঠদের মধ্যে সবচেয়ে নোবেল বিজয়ী তার নাম হচ্ছে রিচার্ড রবসন। রিচার্ড রবসন, তার বয়স হচ্ছে 88। রিচার্ড, বলো কি বললাম? রিচার্ড, 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 বলো কি বললাম? রিচার্ড। আসো, 2025 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় 125তম নোবেল পুরস্কার। 2025 সালে এটা কততম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে? 125তম। ভাই কততম ব্রাদার? 125তম। কততম? 125তম নোবেল পুরস্কার। দেখো, এই পর্যন্ত 2025-এ এখনো পর্যন্ত নারী নোবেল বিজয়ী সেই 1901 সাল থেকে 2025 সাল পর্যন্ত নারী নোবেল বিজয়ী টোটাল 67 জন। কতজন? 67 জন। কতজন? 67 জন। টোটাল এই যাবৎকাল পর্যন্ত নারী নোবেল বিজয়ী হলো 67 জন। এটা 125তম আসর ছিল। এই আসরে সবচেয়ে কনিষ্ঠ নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। ক্লাস শেয়ার করে দিলে অদম্য পাবা, আর ক্লাসের সর্বোচ্চ কমেন্ট করলে মিহিরজিকে পাবা। আসো, আজকে ইনশাআল্লাহ দিব আমরা নোবেল পুরস্কার 2025। দেখো, আসো, কি বললাম? চিকিৎসা বিজ্ঞানে পাইছে 3 জন। এই কয়জন? চিকিৎসা বিজ্ঞানে 3 জন পেয়েছে। কমেন্ট করো, চিকিৎসা বিজ্ঞানে 3 জন পেয়েছে। কমেন্ট করো, চিকিৎসা বিজ্ঞানে কয়জন? 3 জন। বলো, চিকিৎসা বিজ্ঞানে কতজন পেয়েছে? 3 জন পেয়েছে। চিকিৎসা বিজ্ঞানে কতজন পেয়েছে? চিকিৎসা বিজ্ঞানে কতজন পাইছে ভাইয়া? 3 জন। কমেন্ট করো তো, চিকিৎসা বিজ্ঞানে কতজন পায়? কমেন্ট করো, চিকিৎসা বিজ্ঞানে কতজন পায়? চিকিৎসা বিজ্ঞানে পাইছে কতজন? 3 জন। চিকিৎসা বিজ্ঞানে কতজন? 3 জন। এর মধ্যে এই 3 জনের মধ্যে 2 জন হলো আমেরিকা থেকে,
আর একজন হচ্ছে জাপান থেকে। দুইজন আমেরিকা, একজন জাপান, দুই আমেরিকা, এক জাপান, দুই আমেরিকা, এক জাপান। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছে ম্যারি ই ব্রুনকো, ম্যারি ই ব্রুনকো। আরেকজনের নাম হচ্ছে ফ্রেড রামসডেল, ফ্রেড রামসডেল, ফ্রেড রামসডেল। কি নাম? ম্যারি ই ব্রুনকো, ম্যারি ই ব্রুনকো, ম্যারি ই ব্রুনকো। আরেকজনের নাম হচ্ছে ফ্রেড রামসডেল, ফ্রেড রামসডেল। আরেকজন হচ্ছে সিমন সাকাগুচি, সিমন সাকাগুচি। কি গুচি? সিমন সাকাগুচি। তাহলে একজনের নাম হচ্ছে ম্যারি, একজনের নাম হচ্ছে ফ্রেড, একজনের নাম হচ্ছে সিমন। ম্যারি ফ্রেড সিমন, ম্যারি ফ্রেড সিমন, ম্যারি ফ্রেড সিমন। কোন দেশ থেকে? ম্যারি হলো আমেরিকা, ফ্রেড হচ্ছে আমেরিকা, আর সিমন সাকাগুচি, সিমন সাকাগুচি হলো জাপান। কোন দেশ? জাপান। কেন পাইছে? মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে সেই বিষয়ে। ওকে, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানে পাইছে তিনজন। কতজন? তিনজন। তাহলে চিকিৎসাতে 3, পদার্থতে 3, চিকিৎসাতে 3, পদার্থতে 3, চিকিৎসা 3, পদার্থ 3, চিকিৎসা 3, পদার্থ 3। তাহলে দেখো, পদার্থতে পাইছে জন ক্লার্ক, পদার্থবিজ্ঞানে আছে মিশেল এইচ ডেভুরেট, ডেভুরেট। আরেকজনের নাম হচ্ছে জন এম মার্টিনস, মার্টিনিস, মার্টিনিস। তাহলে তুমি পড়বা ক্লার্ক, ক্লার্ক ডেভুরেট মার্টিনিস, 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 ক্লার্ক ডেভুরেট মার্টিনিস। তাহলে আমেরিকা, 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 তিনটাই মার্কিন যুক্তরাষ্ট্রের। কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে চিকিৎসা বিজ্ঞানে 2 জন পাইলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আর পদার্থ বিজ্ঞানে 3 জনই পেলাম মার্কিন যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত 5 জন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাইছে। আসেন, রসায়নে পাইছে 3 জন। রসায়নে কয়জন? 3 জন। তাহলে পদার্থতে 3, রসায়নে 3, চিকিৎসাতে 3, পদার্থ 3, রসায়নে 3, চিকিৎসাতে 3। আসো খেয়াল করো, রসায়নে পাইছে সুসুমু কিতাগাওয়া, সুসুমু কিতাগাওয়া। একজন পেয়েছে রিচার্ড রবসন, আরেকজন পেয়েছে ওমর ইম ইয়াঘি, ওমর এম ইয়াঘি, ওমর এম ইয়াঘি, ওমর এম ইয়াঘি, ওমর এম ইয়াঘি। এই 3 জনের মধ্যে একজন হলো জাপান থেকে, সুমো জাপান, রিচার্ড যুক্তরাজ্য, আর ওমর এম ইয়াগি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কেন? মেটার অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য। সাহিত্য, সাহিত্য থেকে পেয়েছে লাজলো ক্রাজনাকার, লাজলো, লাজলো ক্রাজ, ক্রাজ না হরকাই, লাজলো ক্রাজ না হরকাই, লাজলো ক্রাজ না হরকাই, লাজলো, লাজলো, লাজলো মানে লাজ, লাজ, লাজ লজ্জা আছে না, সেই লাজ লজ্জা। তাহলে সাহিত্যে পাইছে, সাহিত্যে কোনো লাজ লজ্জা নেই, সাহিত্যে কি নাই? কোনো লাজ নাই, কোনো লজ্জা নাই। তাহলে সাহিত্যে লাজলো, সাহিত্যে লাজলো। আর শান্তি দেয় মারিয়া, শান্তি দেয় মারিয়া। কি মারিয়া? মারিয়া করিনা মাচাদো। তাহলে এই মাচাদো কি দেয়? শান্তি দেয়। মাচাদো কি দেয়? শান্তি দেয়। সাহিত্যেতে লাজ নাই, সাহিত্যেতে কি নাই? লাজ নাই। এমনে মনে রাখো, এমনে মনে রাখো, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে সাহিত্যে লাজ নাই, লাজলো ক্রাজ নহরকাই, শান্তিতে মারিয়া করিনা মাচাদো। অর্থনীতিতে পাইছে 3 জন। আসো অর্থনীতি, অর্থনীতিতে পেয়েছে 3 জন, জুয়েল মুকির, ফিলিপ পিটার, জুয়েল মুকির, ফিলিপ পিটার। এভাবে পড়ো, এভাবে পড়ো, দেখবো মনে থাকবে। মনে থাকবে না কেন? কেন মনে থাকবে না? জুয়েল ফিলিপ পিটার, জুয়েল ফিলিপ পিটার। তাহলে জুয়েল মুকির, ফিলিপ আগিও, আর পিটার, পিটার হাউট, পিটার হাউট। শান্তি দেয় মারিয়া, সাহিত্যে নাই লজ্জা, লাজ। সাহিত্যে কি নাই? লাজ নাই। মারিয়া করিনা মাচাদো, হ্যাঁ সাহিত্য, শান্তি নেই, শান্তি, শান্তি, হ্যাঁ শান্তি। ওকে, শান্তি। এই হচ্ছে কথাবার্তা সাহিত্যের নোবেল। তাহলে আরেকবার, অর্থনীতিতে 3 জন, যুক্তরাষ্ট্র থেকে জুয়েল, ফ্রান্স থেকে ফিলিপ, কানাডা থেকে পিটার, আর শান্তি থেকে হচ্ছে মারিয়া করিনা মাচাদো। কোন দেশের? ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যের জন্য
তিনি পাইছে। সাহিত্যে পাইছে লাজলো হাঙ্গেরি থেকে। ভয়ঙ্কর পরিস্থিতিতে শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশীল ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য। এই হলো নোবেল পুরস্কারের গুরুত্বপূর্ণ। এর মধ্যে তোমরা সবচেয়ে বেশি যেটা পড়বা, সাহিত্য শান্তি সবচেয়ে বেশি পড়বা, সাহিত্য শান্ত সবচেয়ে বেশি পড়বা। ওকে, ক্লিয়ার? ফাতা ফাতা চুমফুং হয়ে যাবে। বলো কি হয়ে যাবে? চুমফুং হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা আমাকে বলো, এই বছরে 25-এ মানে টোটাল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কতজন নোবেল পুরস্কার পাইছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কতজন নোবেল পুরস্কার পাইছে? একটা, একটা পেলাম, দুইটা, দুইটা পেলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। মার্কিন যুক্তরাষ্ট্র 7 জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে 7 জন, আর জাপান থেকে পেয়েছে 2 জন। জাপান থেকে এই যে একটা চিকিৎসা বিজ্ঞানে পেয়েছে, আর জাপান থেকে পেয়েছে রসায়ন বিজ্ঞানে। চিকিৎসাতে একটা, রসায়নে একটা। বুঝতে পেরেছো? তাহলে টোটাল 7 জন পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, 2 জন পেয়েছে জাপান থেকে। এইভাবে পরীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিতে পারে, দিয়ে দিতে পারে। ক্লাস শেয়ার করে দাও, শেয়ার করে দিলে পাবা অদম্য, আর সর্বোচ্চ কমেন্টকারী পাবা মেয়েটিকে ফাইনাল সাজেশন। আসো, মারিয়া করিনা মাচাদো নিয়ে কি বলা? মারিয়া শান্তি দেয়। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা সে, তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ভেন্তে ভেনেজুয়েলা। ভেন্তে ভেনেজুয়েলা। তিনি একজন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলী। সাখারভ পুরস্কার লাভ করেছিলেন 2024 সালে। ভেনেজুয়েলার অর্থনৈতিক সংস্কারের প্রবক্তা লাজলো। এবার আসো লাজলো, লাজ, তুমি এটা কি হইলা? এটা তুমি কি হইলা বলো তো? পড়াইতেছি, তুমি উল্টা পাল্টা করতেছো, ডিস্টার্ব আছে তোমার মিয়া। তুমি উল্টা পাল্টা হয়ে যাও, আমার শিক্ষার্থীরা পড়বে না আজকে। ওকে ওকে, এই যে ঠিক হয়ে গেছে। লাজলো, দেখো লাজলো কি বলতেছে, লাজলো কি বলে দেখো, লাজ বলে আমি সাহিত্যে, তিনি হাঙ্গেরি থেকে সাহিত্যে নোবেল প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি। হাঙ্গেরি থেকে সাহিত্যে নোবেল প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি। তার প্রথম উপন্যাস সাটানটানগো, সাটানটানগো, সাটানটানগো 1985 সালে। আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন 2015 সালে লাজলো। ওকে, এই হচ্ছে কথাবার্তা, লাজলো নিয়ে কথাবার্তা। এরপরে আসো ওমর এম ইয়াঘি। ওমর এম ইয়াঘি জর্ডানের রাজধানী আম্মান, জর্ডানের রাজধানীর নাম কি? আম্মান। আম্মানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেন ওমর এম ইয়াঘি। তাহলে ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি। একই সাথে জর্ডান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নাগরিক। তাহলে 3 দেশের নাগরিক, 3 দেশের নাগরিক। জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। ওমর এম ইয়াঘি রসায়নের দ্বিতীয় নোবেলজয়ী মুসলিম ও মুসলিম বিশ্বের নোবেল বিজয়ীদের মধ্যে 16তম। তাহলে সে রসায়নে মুসলিমদের মধ্যে নোবেল বিজয়ী দ্বিতীয়, মুসলিমদের মধ্যে নোবেল বিজয়ী কততম? দ্বিতীয়। আর মুসলিম বিশ্বে, গোটা পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে সে হচ্ছে 16তম। মনে রাখো, তাহলে মুসলিম ব্যক্তিদের মধ্যে রসায়নে দ্বিতীয়, আর মুসলিম বিশ্বের নোবেল বিজয়ী হিসেবে 16তম হচ্ছে নোবেল বিজয়ী তিনি, 16তম নোবেল বিজয়ী। ওকে, এই হচ্ছে কথাবার্তা। এই হলো তোমার আমাদের কাদের কথাবার্তা? আমাদের হচ্ছে নোবেলদের কথাবার্তা। নোবেল 24 দিয়ে রাখছি, গত বছরের নোবেল 24 থেকে প্রশ্ন আসছে। এই বছরে যদি কেউ মনে করে 24 থেকে প্রশ্ন দিব, তাহলে দিতে পারে, বাট 25 আলোচনা, 25 থেকে প্রশ্ন আসবে। আসো, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 দাগ দাও। বুকার পুরস্কার খেয়াল করো, আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বুনু মুশতাক। কি মুশতাক? বুনু মুশতাক। কি মুশতাক? বুনু মুশতাক। নাম কি? বুনু মুশতাক। যে উপন্যাসের জন্য হার্ট ল্যাম্প, হার্টের ভিতর ল্যাম্প, হার্টের মধ্যে বাতি আছে। কি আছে? হার্টের মধ্যে বাতি। তাহলে হার্ট ল্যাম্প, হার্ট ল্যাম্পের কারণে, হার্ট ল্যাম্প, বুনু মুশতাক, বুনু মুশতাক।
বুকারা পুরস্কার 2025 লাভ করেন ডেভিড সালাই। সেলাই করে দেয়, ডেভিড কি করে? সেলাই করে। তাহলে ডেভিড সেলাই, ডেভিড সেলাই। সাহিত্যের জন্য একটা পুরস্কার হলো বুকার পুরস্কার। ইংরেজি সাহিত্যের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটাকে আমরা বুকার পুরস্কার বলি। তাহলে বুকার 25 লাভ করেছেন কে? ডেভিড সালাই, হাঙ্গেরিয়ান ব্রিটিশ নাগরিক। যে উপন্যাসের জন্য, তার নাম হচ্ছে ফ্ল্যাশ। উপন্যাসের নাম কি? ফ্ল্যাশ। উপন্যাসের নাম কি? ফ্ল্যাশ। উপন্যাসের নাম কি? ফ্ল্যাশ। তাহলে আন্তর্জাতিক বুকার পুরস্কার বুনু মুশতাক হার্ট ল্যাম্পের জন্য, বুকার পুরস্কার ডেভিড সালাই ফ্ল্যাশের জন্য। কিসের জন্য? ফ্ল্যাশ। ফ্ল্যাশ। নিচে কি বলে দেখো তো, 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হার্ভে। ওকে ফাইন। উপন্যাস অরবিটাল। ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ও সাহিত্যের নোবেল বলা হয় বুকার পুরস্কারকে, দেওয়া হয় যুক্তরাজ্য থেকে। জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা তাদের এই পুরস্কারের বেসিক অ্যাফেয়ার্স পড়তে হবে। জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা পুরস্কারের বেসিক অ্যাফেয়ার্স পড়তে হবে। বেসিক অ্যাফেয়ার্স। পুরস্কারের কি পড়তে হবে ভাইয়া? বেসিক অ্যাফেয়ার্স থেকে পুরস্কার পড়তে হবে। বেসিক অ্যাফেয়ার্স। ওকে, আসো। আমি ভাবতেছি তোমাদের ক্লাস আর নিব না, ভাল লাগে না আসলে ক্লাস নিতে। কেন ভাল লাগে না? কারণ আমি এত কষ্ট করে পড়াই কিন্তু তোমরা আসলে ক্লাস শেয়ার করো না, এই হচ্ছে মন খারাপ লাগে। এত কষ্ট করে পড়াই কিন্তু ক্লাসটা শেয়ার করো না, বইও সংগ্রহ করো না। একে তো ক্লাস শেয়ার করো না, দুই হলো বই সংগ্রহ করো না। তাহলে পড়ায় আমার লাভ আছে? কেন পড়াবো বলো? একে তো বই সংগ্রহ করো না, দুই হচ্ছে ক্লাস শেয়ার করো। বলো পড়ায় লাভ কি? তুমি চান্স পাইতে চাও, স্যার তোমারে বললো যে, অর্ণব স্যার বললো তোমাকে যে স্যার স্টুডেন্টদেরকে বলতেছে যে তুমি একটু ফাইনাল সাজেশনটাও নাও আর অর্ধম্য দুইটা বই একসাথে নিয়ে পড়ো। তুমি কি করলা? বললাম না, নিব না। পৃথিবী কেয়ামত হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, সুনামি হয়ে যাক, টর্নেডো হোক, সাইক্লোন হোক, পৃথিবী ওলট পালট হয়ে যাক, আমি কিনতাম না। তুমি ওই যে পণ করছো যে তুমি মিহিজিকেও নিবা না, তুমি ওই অদম্য নিবা না, এই যে পণ করছো, এই পণ দিয়ে কিছু হবে না। এরপরে তো আমি আবার ভাবতেছো আমার তো ভাই চান্সও পাওয়া লাগবে। তোমার চান্সও পাওয়া লাগবে আর তোমার বইও নিতা না, তাহলে কেমনে হইবো ভাই? কেমনে হবে? আবার ক্লাসও করবা কিন্তু বই নাই, তাহলে কেমনে হইব? হইতো না তো ভাই। লাগবে তো, ম্যাচ করতে হবে না? তোমার সাথে আমার তো একটু সিস্টেম লাগবে, তোমার সাথে আমার তো সিস্টেম নাই। এই সিস্টেম হবে, তোমার সাথে তো আমার কানেকশন লাগবে, বইয়ের কানেকশন। বইটা নাও। কি বই নিবা? বই নিবা হচ্ছে মিহির জিকে, এইটা নিবা। শেষ করার দায়িত্ব আমার। আর বিউপির জন্য নিবা অদম্য, শেষ করার দায়িত্ব আমার। বাকিরা তোমার সাথে আমার। আসো, খেয়াল করো। পুলিৎজার পুরস্কার, সাংবাদিকতার জন্য যে পুরস্কার দেওয়া হয় তাকে পুলিৎজার পুরস্কার বলে। এই পুরস্কারের বেসিক টপিকস পড়বা, পুরস্কারের বেসিক টপিকস পড়বা। ওকে, আসো। সাংবাদিকতার নোবেল খ্যাত পুরস্কার হলো পুলিৎজার পুরস্কার, যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়। 1917 সালে এই পুরস্কারটা দেওয়া হয়। আসো, এই বছরে পাবলিক সার্ভিসে পাইছে প্রপাবলিকা, ব্রেকিং নিউজ হট নিউজে পাইছে দ্য ওয়াশিংটন পোস্ট, তদন্তমূলক প্রতিবেদন ইনভেস্টিগেশন প্রতিবেদনে পাইছে রয়টার্স। কি বললাম? রয়টার্স। রাহুল বলতেছে আগের বছরের সাথে এই বছরে কি পার্থক্য আছে? হে রাহুল, রাহুল তুমি কোথায়? রাহুল রে, ও শোনা ভাই আমার, তুমি কোথায়? কমেন্টটা। রাহুল রায় বলছে ভাইয়া আমার আগের বছরেরটা আছে, এই বছরেরটার সাথে কি পার্থক্য আছে? শোনো, আগের বছরের আমার ক্লাস আর এই বছরের আমার ক্লাস মেলা পার্থক্য। আগের বছরের আমার চেহারা আর এই বছরের আমার চেহারারও মেলা পার্থক্য। আগে ছিলাম কালো, এখন একটু সুন্দর হয়েছি। আগে মুছ ছিল না, এখন একটু মুছ লাগাই নিছি। বুঝতে পারছো? আগে পাঞ্জাবি পরতাম, এখন টি শার্ট পরে ক্লাস নিচ্ছি। আগে বয়স ছিল 16 বছর আর এখন বয়স হয়েছে 17 বছর 8 মাস 13 দিন। তাহলে এত কিছুর পরি আগে ছিল আমাদের শেখ হাসিনা আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে ছিল গুম ঘর টুমঘর কিছু ছিল না, এখন গুম ঘর চলে আসছে।
এত পরিবর্তন হয়ে গেছে, তাহলে তুমি কেমনে চিন্তা করো যে নতুন পরিবর্তন হবে না? নতুনটা নাও, নতুনটা পড়ো। Okay, আগে ছিলাম চিকনা, এখন ভোটকা হয়ে গেছি। তাহলে ওকে, ইউ গট দ্য অ্যান্সার। আসো, তদন্তমূলক প্রতিবেদন রয়টার্স, স্থানীয় প্রতিবেদন দ্য নিউ ইয়র্ক টাইমস। স্থানীয় প্রতিবেদন কি? নিউ ইয়র্ক টাইমস। জাতীয় প্রতিবেদনের জন্য পেয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। আন্তর্জাতিক প্রতিবেদনে পাইছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এইটা কেমনে পড়বা? এটা কেমনে পড়বা? এই যে পত্রিকা যেগুলো আছে এগুলোর বেসিকটা পড়বা। কোন জায়গা থেকে প্রকাশিত হয়, কোন দেশ থেকে প্রকাশিত হয়, কোন দেশ থেকে প্রকাশিত হয়, বুঝতে পারছো? কোন দেশ থেকে প্রকাশিত হয়, কোন জায়গা থেকে প্রকাশিত হয়, বুঝতে পারলা? ওকে, ক্লিয়ার? এই জায়গা থেকে এটা পড়ে যাবা ভালো করে। ওকে, পুরস্কারের কথাবার্তা শেষ রে। আসো আমরা এবার পুরস্কারের এই অ্যান্সার করব। পুরস্কারের অ্যান্সার করব। পুরস্কারের অ্যান্সার করব। ওকে, পুরস্কারের অ্যান্সার করো তো ভাই, দেখি। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার করো। 1 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কে? 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 মারিয়া করিনা মাচাদো। তাহলে শান্তি দেয় মারিয়া, শান্তি দেয় মারিয়া। আসো, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণটা কি ছিল? পরিবেশ রক্ষা, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। ইয়েস, গণতান্ত্রিক অধিকার। 2025 সালে রসায়নে কোন গবেষণায় নোবেল পুরস্কার লাভ করছে? জেনেটিক এডিটিং, অ্যান্টিবডি হ্রাস, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, মেটা অর্গানিক ফ্রেমওয়ার্ক। তাহলে মেটা অর্গানিক ফ্রেম। এই তোমরা অ্যান্সার করো, আমি করতেছি কেন? তোমরা অ্যান্সার করো। এই এই কে এই কে হলো? দেখছো, আসলে আল্লাহর দুনিয়ায় দুইটা জিনিসকে কখনো ঠিক করা যায় না। এক হচ্ছে স্টুডেন্ট, আর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। এটা কোনো কালেই তোমাকে ডিস্টার্ব করবেই। লা 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 প্যার হয় কি, তুমি ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। হা 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 হা। তো কি হইলো? তুমি এমন কেন শুরু করছো বলো তো? ভালো লাগে না, তোমার অত্যাচার আর ভালো লাগে না। একটু বেচারা কি কি যেন হয়েছে বেচারা, মাঝে মাঝে ডিস্টার্ব করে। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারে রব। আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা একটু রিভিশন করি। হ্যাঁ, আমরা একটু রিভিশন করি। আচ্ছা শোনেন, তাহলে আমরা একটু আলোচনা করি। কি আলোচনা করলাম? আমরা পৃষ্ঠা নাম্বার কততে আছি? আমরা পৃষ্ঠা নাম্বার 21-22-এ আছি। আসেন, পৃষ্ঠা নাম্বার 21 অথবা 22। একটু দাঁড়ান, জাস্ট এ মিনিট। পড়া থেমে থাকবে না, পড়া চলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আন্তর্জাতিক প্রতিবেদন দেখলাম, পুরস্কার দেখলাম। পুরস্কার পৃষ্ঠা হচ্ছে 22।
আচ্ছা 97তম অস্কার, অস্কার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অস্কার, অস্কার, অস্কার দেখো অস্কার কি বলতেছে যে 97তম একাডেমি অ্যাওয়ার্ড, যেটা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার কোনটা? অস্কার। তাহলে এই যে অস্কার আছে, এটা 97তম আসর বসলো। এবার কততম আসর বসলো? 97তম আসর বসলো। 97তম আসর বসলো অস্কারের। কততম আসর? 97তম আসর বসলো। আচ্ছা, সেরা যে চলচ্চিত্র তার নাম হচ্ছে আনোয়ারা। সেরা চলচ্চিত্রের নাম কি? আনোয়ারা। অস্কারের সেরা চলচ্চিত্রের নাম কি? আনোয়ারা। আর সেরা পরিচালকের নাম হচ্ছে শন বেকার। পরিচালকের নাম কি? শন বেকার। পরিচালকের নাম কি? শন বেকার। ওকে, শন বেকার। আচ্ছা, এরপর আসো অভিনেতার নাম হচ্ছে এড্রিয়ান, এড্রিয়ান ব্রোডি, এড্রিয়ান ব্রোডি। অভিনেতার নাম হচ্ছে এড্রিয়ান ব্রোডি। যে চলচ্চিত্রের জন্য তার নাম হচ্ছে দ্য ব্রুট লিস্ট, দ্য ব্রুট লিস্ট। আসেন, আসেন এরপরে 2025 সালে 97তম পুরস্কার প্রাপ্ত যে চলচ্চিত্র তার নাম হচ্ছে আনোয়ারা। 2024-এ পেয়েছিল ওপেন হেইমার। আর 2023-এ আমরা পেয়েছিলাম এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। বিগত বছরগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। দেখেন, অস্কার দেওয়া হয়, চালু হয় 1928 সালে। কত সালে? 1928 সালে। অস্কার চালু হয়েছে কত সাল? 1928 সালে অস্কার চালু হয়। আর এই অস্কারটা দেওয়া হচ্ছে কত সাল থেকে? 1929 সাল থেকে অস্কার দেওয়া হচ্ছে। 1929 সাল থেকে অস্কার দেওয়া হয়। আচ্ছা, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার হলো অস্কার। প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের হলিউডের ক্যালিফোর্নিয়া থেকে, লস অ্যাঞ্জেলস থেকে। দেখেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড থেকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোন জায়গা থেকে? হলিউড থেকে দেওয়া হয়। আচ্ছা, এরপরে ওকে চলে আসছে আমাদের, এরপরে চলে আসছে, চলে আসলো। তাহলে আমরা অস্কারটা পড়ে ফেললাম। অস্কার খুবই গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা নাম্বার 22-এ চলে আসবো। 98তম কান চলচ্চিত্র উৎসব, 98তম কান চলচ্চিত্র স্বর্ণপাম বিজয়ী ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট, ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট। এই চলচ্চিত্রের জন্য, কান চলচ্চিত্রের জন্য সেরা পুরস্কার পেয়েছে ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট। পরিচালকের নাম হচ্ছে জাফর পানাহি, জাফর পানাহি। সেরা পরিচালকের নাম হচ্ছে ক্লেভার মেন্ডোরসেফিল, ক্লেভার মেন্ডোরসেফিল, দ্য সিক্রেট এজেন্ট মুভির। ক্লেভার মেন্ডোরসেফিল, দ্য সিক্রেট এজেন্ট মুভির, দ্য সিক্রেট এজেন্ট। আচ্ছা, এবার আসুন স্বাধীনতা পুরস্কার। আচ্ছা, এটা একটু জেনে রাখি আমরা। এটা হলো 78তম কান আসরে উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় আদনান আল রাজীবের পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। এটা পরীক্ষায় আসতে পারে, আলীর কথাবার্তা। হ্যাঁ, আলী, আলী। স্বাধীনতা পুরস্কার 2025 রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। কি বললাম? রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। কি বললাম ভাই? রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। পুরস্কার প্রবর্তন হয় 1977 সালে। কত সাল? 1977 সালে পুরস্কার প্রবর্তন করা হয়। প্রবর্তককে জিয়াউর রহমান, জিয়াউর রহমান। এটা গতবারও একটা জায়গায় আসছে। পুরস্কার প্রদান করে সংস্কৃতি মন্ত্রণালয় 26শে মার্চ স্বাধীনতা দিবসে, 26শে মার্চ স্বাধীনতা দিবসে এই পুরস্কারটা প্রদান করা হয়। আচ্ছা দেখো, এই বছরে পুরস্কার কারা পাইছে? 2025-এ 7 জন মানুষ পেয়েছে, 7 জন। এর মধ্যে থেকে তুমি পড়তে পারো যেটা, সেটা হলো সাহিত্য পড়তে পারো মীর আব্দুস শুকুর আল মাহমুদ। সবগুলোই এক নজরে একটু দেখবা। এর মধ্যে এর মধ্যে এর মধ্যে পড়বা হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সাহিত্যে পড়বা। সংস্কৃতি আছে নভেরা আহমেদ, নভেরা আহমেদ, আমাদের যে ভাস্কর নভেরা আহমেদ, নভেরা সংস্কৃতিতে পেয়েছেন। সমাজ সেবায় পেয়েছেন স্যার ফজলে হাসান আবিদ। নাইট উপাধি প্রাপ্ত কিন্তু এই স্যার ফজলে হাসান আবিদ, নাইট উপাধি পেয়েছিলেন ফজলে হাসান আবিদ। শিক্ষা ও গবেষণা বদরুদ্দিন মোহাম্মদ ওমর, শিক্ষা গবেষণায় পেয়েছেন বদরুদ্দিন মোহাম্মদ ওমর। তাহলে 2025 সালে সাহিত্যে পেয়েছেন মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে পেয়েছেন নভেরা আহমেদ মরণোত্তর, সমাজ সেবায় পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ এবং মরণোত্তর, এটা মরণোত্তর। শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর। আর প্রতিবাদী তারুণ্য আবরার ফাহাদ, আবরার ফাহাদ। প্রতিবাদী তারুণ্য, ওই যে বুয়েটের স্টুডেন্টটা ছিল আবরার ফাহাদ, মরণোত্তর পেয়েছেন।
নিচে দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরণোত্তর 2003 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে। জিয়াউর রহমান এই স্বাধীনতা পুরস্কার লাভ করেছিলেন 2003 সালে। 2016 সালে তৎকালীন সরকার হাইকোর্টের রায়ে মাধ্যমে এই পদক বাতিল করে। 2016 সালে রায়, 2016 সালে সরকার কিন্তু তখন এটা বাতিল করে দিয়েছিল, এই আওয়ামী লীগ সরকার। 11 মার্চ 2025 সালে হাইকোর্ট পুনরায় 2016 সালের রায়কে বাতিল করে তার এই পদক ফিরিয়ে দেন। তাহলে দেখো সাম্প্রতিক সময়ে মরণোত্তর কি, মরে যাওয়ার পরে যে সকল ব্যক্তি মারা গেছেন পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে মরণোত্তর দেওয়া হয়, ওরা আর জীবিত নাই। বুঝতে পেরেছ? ওকে, মরণোত্তর পদক। তাহলে এই যে এইটা একটু দরকার। 2016 সালে হাইকোর্ট এই পুরস্কারটা বাতিল করেছিল। 11 মার্চ 2025 সালে হাইকোর্ট পুনরায় 2016 সালের রায়কে বাতিল করে তার পদকটা ফিরিয়ে দেয়। হ্যাঁ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদক ফিরিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা চলে যাব 21শে পদক 2025। পুরস্কার সম্মাননা থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন হতে পারে ঢাবি, রাবি, ছবি এই জায়গাগুলোতে। ওকে, খেয়াল করেন। আরেকটা জায়গায় খেয়াল করেন, মনোযোগ দেন। তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে তাদের দেখা যায় যে পুরস্কার থেকে জার্নালিজমের কারণে না অনেকগুলো প্রশ্ন হয়, আর চাকরি পরীক্ষায় নোবেল পুরস্কার বা আরো যে পুরস্কারগুলো আছে এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন হয় চাকরির পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে। দেখো, আমার পুরস্কার মানে বইয়ের জন্য কমেন্ট করো না, নিজে জানার জন্য কমেন্ট করবা, বই তো গিফট দিবই। আচ্ছা, 21শে পদক। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদকের নাম হচ্ছে 21শে পদক। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক, দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। এটা 1976 সালে প্রবর্তন করা হয়, করছেন কে? জিয়াউর রহমান। এটাও সংস্কৃতি মন্ত্রণালয় দেয়, অর্থমূল্য 4 লক্ষ টাকা। 2025-এ পাইছে 17 জন। কতজন? 17 জন ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল। তাহলে 2025 সালে জাতীয় নারী ফুটবল দল এই পুরস্কার পেয়েছে, পদক পেয়েছে। আসেন কি বললে দেখেন, কাদেরকে পড়বেন সেটা হলো কাদেরকে পড়বেন। পড়বেন হচ্ছে কাদের নিয়ে? ক্রীড়া, বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল, এটা দেখবেন। শহীদুল আলম, ডক্টর শহীদুল আলম, সংস্কৃতি ও শিক্ষা। শহীদুল আলম সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে, শহীদুল আলম সংস্কৃতি এবং শিক্ষা। ডক্টর নিয়াজ জামান মেহেদী হাসান খান, ওই যে অব্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান, সে পাইছে শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা বিজ্ঞান এবং প্রযুক্তি। নিয়াজ জামান মেহেদী হাসান খান, ওই যে অব্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এর দিকে আপনি হেলাল হাফিজ পড়বেন, কবি হেলাল হাফিজ মরণোত্তর পেয়েছেন ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে। হেলাল হাফিজটা পড়লেই হবে মরণোত্তর, এটা পরীক্ষা আসতে পারে হেলাল হাফিজ, কারণ হেলাল হাফিজ হচ্ছে এই বছরই কিন্তু মারা যান, আমরা তাকে হারিয়েছি, হেলাল হাফিজকে হারিয়েছি। হেলাল হাফিজ, হেলাল হাফিজ। আচ্ছা, ক্লাসটা শেয়ার করেন তো ভাই, আরেক ধাকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, স্টুডেন্ট সংখ্যা কমে গেলে পড়াতে ভালো লাগে না। তাহলে এবার আমরা একটু প্রশ্ন সলভে যাব, নাকি আরো কিছু আছে দেখি? আরো আছে, আরো কয়েকটা পুরস্কার আছে দেখি। বাংলা একাডেমি পুরস্কার লাগবে না, আসেন এটা আসেন। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেটা সেগুনবাগিচায় আছে, এটা দেওয়া হয় প্রতি 2 বছর পর পর দেওয়া হয়। জাতীয় শ্রেণীতে ভাষা বিজ্ঞানী, ভাষা গবেষক অধ্যাপক আবুল মুসা। আর আন্তর্জাতিক শ্রেণীতে পাইছে জোসেফ ডেভিড উইন্টার, ইংল্যান্ড, বাংলাদেশ দূতাবাস প্যারিস। এটা জেনে রাখতে পারেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় আছে অবস্থিত, এটাও জেনে রাখতে পারেন। পুরস্কার নিয়ে বিবিধ তথ্য, এখানে কি বলছে একটু পড়ি। 2025 সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক আনোয়ারুল হক ও শবনম মুশতারি। 2025 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন ডক্টর অসীম দত্ত ও এএমএম মহিউজ্জামান চৌধুরী। 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন। 2024 সালে সমাজ নারী শিক্ষা ক্ষমতায়নে, আচ্ছা, যুক্তরাষ্ট্রের সিলভার অ্যাওয়ার্ড 2025 লাভ করেন। ওকে, আপনারা এটা রিডিং দিয়ে রাখেন, জাস্ট এই জায়গাটা রিডিং দিয়ে রাখবেন। প্রশ্ন প্র্যাকটিসে আসে। প্রশ্ন প্র্যাকটিস কেমন ধরনের হতে পারে আসেন। ধরেন এই প্রশ্নগুলো আপনার ঢাবিতে চলে আসছে, এই প্রশ্নগুলো জাবিতে চলে আসছে, এই প্রশ্নগুলো সামনের 50তম বিসিএস এর মধ্যে একটাই চলে আসলো, হতেই তো পারে, হতে পারে না? তাহলে আসেন, 1 নাম্বার, 2025 সালে 97তম অস্কার প্রাপ্ত চলচ্চিত্রের নাম কি? আনুরা। কি নাম? আনুরা। 97তম চলচ্চিত্রের নাম কি?
আনোরা। 2025 সালে 97তম আনোরা। 2025 সালে বিজ্ঞান প্রযুক্তি স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে? জামাল নজরুল ইসলাম। জামাল নজরুল ইসলাম। জামাল নজরুল ইসলাম কে জানেন? এই জামাল নজরুল ইসলাম কিন্তু বিজ্ঞানী। জামাল নজরুল ইসলাম বিজ্ঞানী, যে আইনস্টাইনের থিওরি নিয়ে যিনি কাজ করেছিলেন, এবং কৃষ্ণ গহ্বর, সেই কৃষ্ণ গহ্বর নিয়ে কিন্তু ব্ল্যাক হোল নিয়ে তিনি কিন্তু গবেষণা করেছেন, এই জামাল নজরুল ইসলাম। ওকে, 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 7 জন। স্বাধীনতা লাভ করেছে 7 জন, আর 21 পদক লাভ করেছে 17 জন। স্বাধীনতা এবং 21 দুইটাই প্রবর্তন করেন জিয়াউর রহমান। স্বাধীনতা পুরস্কার এবং 21 পদক দুইটাই করেছেন কে? জিয়াউর রহমান। আসেন, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। 21 পদক জিয়াউর রহমান চালু করছে কবে? 1976 সালে। আর স্বাধীনতা পদক চালু করেছে 1977 সালে। স্বাধীনতা 1977 সালে। প্রতিবাদী তারুণ্যের স্বাধীনতা পুরস্কার লাভ করে, প্রতিবাদী তারুণ্য, ওই যে আবরার ফাহাদ, যে বুয়েটের আবরার ফাহাদ, প্রতিবাদী তারুণ্য পুরস্কার 2025 লাভ করে আবরার ফাহাদ। ওকে, খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। 1 মার্ক কমন এখান থেকে, 1 মার্ক কমন। খেলাধুলার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, 1 মার্ক কমন আসবে এই জায়গা থেকে, 1 নম্বর। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের যে মিহির ফাইনাল সাজেশনের যে এক্সাম ব্যাচ, ফ্রিতে এক্সাম ব্যাচ, এটা যারা এখনো এনরোল করেন নাই, আজকে লাস্ট দিন এনরোল করার। আপনি আমাদের ওয়েবসাইটে www.ornobgk.com www.ornobgk.com এই ওয়েবসাইটে গিয়ে সবার আগে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে লগইন অপশনে ক্লিক করলে অ্যাকাউন্ট পেয়ে যাবেন। অ্যাকাউন্ট খোলার পরে কোর্সে যাবেন। কোর্সে গিয়ে আপনি দেখতে পারবেন যে মিহির জিকে ফাইনাল সাজেশন ফ্রি এক্সাম ব্যাচ, এখানে ক্লিক করলেই আপনি এনরোল হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তো এইটা আজকেই লাস্ট দিন এই কোর্সে এনরোল করার। আজকের পর আর এই কোর্সে আমরা এনরোল নিব না। এর মধ্যে যারা এনরোল করেছে, আমরা সবার জন্যই আগামী দিন থেকে ইনশাআল্লাহ এক্সাম শুরু করব। আগামী দিন থেকে অর্থাৎ 29 তারিখ থেকে আমরা এক্সাম শুরু করব। তো যারা এনরোল করেন না এখনো, এনরোল করে ফেলেন আজকে রাতের মধ্যে। আজকে সারা রাত পর্যন্ত এনরোল করা যাবে, এনরোল করে ফেলবেন। ওকে, খেলাধুলা পড়ি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতির নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। আমাদের যাদের আগেই আছে তাদের কি করতে হবে? আগে থাকলে আর লাগবে না, একবার কোর্সে এনরোল করলেই হবে, একবার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করলেই হবে, বারবার অ্যাকাউন্ট করতে হবে না। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচের নাম হচ্ছে ফিলিপ ভেররন্ট সিমন্স, ওয়েস্ট ইন্ডিজ। ফিলিপ ভেররন্ট সিমন্স। জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচের নাম হচ্ছে সরোয়ার ইমরান। জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ওয়ানডে এবং টি20 দুইটাই হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক টি20 তে আছে লিটন কুমার দাস, ওয়ানডে তে মেহেদী হাসান মিরাজ, আর টেস্টে নাজমুল হাসান শান্ত। দেখে নেবেন কে কোথায় আছেন। ফুটবলের ক্ষেত্রে জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছে হাবিয়ের কাবরেরা, স্পেন। হাবিয়ের কাবরেরা। বাংলাদেশের ফুটবল ফেডারেশন বা ফুফের সভাপতি হচ্ছে তাবিত আওয়াল। দাগ দিয়ে রাখেন, এটা তাবিত আওয়াল লাগবে, তাবিত আওয়াল। ব্যালন ডিওর স্টার করে রাখেন, ব্যালন ডিওর 2025 3 স্টার করে রাখেন, ব্যালন ডিওর 2025। বর্ষসেরা পুরুষ ফুটবলার হচ্ছে ওসমান দেমবেলে, ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেইন। আচ্ছা, বর্ষসেরা নারী ফুটবলার আইতানা বুনামতি, স্পেন বার্সেলোনা থেকে। এটাও পরীক্ষায় আসছিল, আইতানা বুনামতি। আচ্ছা, এরপরে কোপা ট্রফিতে দাগ দিয়ে রেখেন লামিনে ইয়ামাল, এটা হচ্ছে পুরুষ, আর হচ্ছে নারী হচ্ছে ভিকি লোপেজ। বর্ষসেরা ক্লাব হচ্ছে পিএসজি, পুরুষদের পিএসজি, আর ওদিকে আর্সেনাল, নারীদের হচ্ছে আর্সেনাল। ব্যালন ডিওর চালু হয় 1956 সালে, চালু করেছে ফ্রান্স। দাগ দিয়ে রাখেন। পুরস্কার দাতা হচ্ছে ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রস ফুটবল, তিনি দেয় কি ফ্রস ফুটবল সাময়িকী, মানে হচ্ছে একটা ম্যাগাজিন, ফ্রস ফুটবল দেয়।
সর্বাধিক ব্যালন ডি'র প্রাপ্ত হচ্ছে লিওনেল মেসি 8 বার। পরে রাখেন এটা। ফিফা বেস্ট অ্যাওয়ার্ড, এটা একবার রিডিং দিবেন, ফিফা বেস্ট অ্যাওয়ার্ড রিডিং দেন একবার। হামজা চৌধুরী নিয়ে যেটা পড়তে পারেন, বাংলাদেশি বংশোদ্ভূত পেশাদার ফুটবল খেলোয়াড়। ওকে ফাইন। সে 19 ডিসেম্বর 2024 সাল থেকে বাংলাদেশে খেলাধুলা করার সুযোগ পাচ্ছে, 19 ডিসেম্বর থেকে। বর্তমান ক্লাব হচ্ছে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব, লেস্টার সিটি হতে ধারে আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ইউরোপের ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের নাম হচ্ছে হামজা চৌধুরী। দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশে আসে, লাগবে না। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন ভারতের বিপক্ষে 25 মার্চ 2025 সালে, এটা লাগবে। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন ভারতের বিপক্ষে 25 মার্চ 2025 সালে। খেলাধুলা থেকে যেগুলো আসবে আমি একটু বলে দিচ্ছি। খেলাধুলা থেকে খেয়াল করেন, খেলাধুলার আগাম আসর, এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। খেলাধুলার আগাম আসর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখবেন এক নজরে, দেখবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখবেন এক নজরে। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এক নজরে দেখবেন, এক নজরে দেখবেন। এরপরে আসেন আপনি দেখবেন হচ্ছে টেনিস গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট, এটা দেখবেন, এটা এক নজরে দেখবেন। রিডিং 2026 সালের বিশ্বকাপ ফুটবল 23তম আসর। কততম আসর? 23তম আসর। ফুটবল বিশ্বকাপ আসর হলো 23তম। ফুটবল বিশ্বকাপ আসর হলো 23তম। 2026 সালের 11 জুন থেকে 19 জুলাই এই আসর হবে। 3টা দেশে হবে, কানাডা, ইউএসএ, মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকো। অংশগ্রহণ করবে হচ্ছে 48টা দেশ, 6টি কনফেডারেশন থেকে। আচ্ছা, ভেন্যু হচ্ছে 16টা। ফাইনাল ম্যাচ হবে মেট লাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক। দাগ দেন, মেট লাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক। ম্যাচ হবে টোটাল 104টা। তাহলে 23তম আসর 2026 সালে হবে। কানাডা, ইউএসএ, মেক্সিকোতে হবে। 48টা দেশ অংশগ্রহণ করবে এখানে। আর ফাইনাল ম্যাচ হবে মেট লাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক। মেট লাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্কে। মেট লাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক। 3টা দেশে, কানাডা, ইউএসএ, মেক্সিকো। কানাডা, ইউএসএ, মেক্সিকোতে। 2026 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যে দেশ, তার নাম হলো কানাডা। 2026 সালে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হলো কানাডা। 2026 সালে বিশ্বকাপের মাস্কট হচ্ছে 3টা। মাস্কট হচ্ছে 3টা। একটা হচ্ছে ম্যাপল দা মুজ, যেহেতু কানাডাতে এটা হবে, আমরা ম্যাপল পাতার দেশ জানি কানাডা। জায়ু দা জাগুয়ার, ক্লচ দা বোল্ট ইগল। ক্লচ দা বোল্ট ইগল, 3টা। হ্যাঁ, এই 3টা প্রতীক নিয়ে হচ্ছে মাস্কট। এই 3টা মাস্কটের নাম একটু জেনে রাখেন। কি? ম্যাপল দা মুজ, জায়ু দা জাগুয়ার, ক্লাচ দা বোল্ট ইগল। ক্লাচ দা বাল্ট ইগল বা বোল্ট ইগল। বিশ্বকাপ ফুটবল বলের নাম হচ্ছে ট্রাইওন্ডা। দাগ দিয়ে রাখেন, ট্রাইওন্ডা। 2026 সালে যে বিশ্বকাপ আসর হবে, সে আসরের ফুটবলের বলের নাম হচ্ছে ট্রাইওন্ডা। ট্রাইওন্ডা। ডিজাইন হচ্ছে এডিডাস। ফিফার কমিটিতে জায়গা পান 2 বাংলাদেশি, তাবিত আওয়াল, মাহফুজ আক্তার কিরণ। দাগ দিয়ে রাখেন, তাবিত আওয়াল খুবই আলোচিত। তাবিত আওয়াল আর হচ্ছে মাহফুজ আক্তার কিরণ। ফিফার 2জন বাংলাদেশি নারী রেফারি, প্রথম হচ্ছে জয়া চাক, পরীক্ষায় একবার ওনাকে নিয়ে প্রশ্ন আসছিল, জয়া চাকমা। দ্বিতীয় হচ্ছে সারাবান তাহুরা। সারাবান তাহুরা। জয়া চাকমা, সারাবান তাহুরা। আর ওদিকে তাবিত আওয়াল, মাহফুজ আক্তার কিরণ। ফুটবল বলের নাম হচ্ছে ট্রাইওন্ডা। ট্রাইওন্ডা। ডিজাইন হচ্ছে এডিডাস করছে। মাস্কট হচ্ছে 3টা, ম্যাপল দা মুজ, জায়ু জাগুয়ার, ক্লাচ দা বোল্ট ইগল। প্রথমবারের মতো বিশ্বকাপ আসর করছে কানাডা। 3টা দেশে হবে, কানাডা, ইউএসএ, মেক্সিকো। 2026 সালে হবে। মোট ম্যাচ হবে 104টা। আর 48টা দেশ খেলাধুলায় অংশগ্রহণ করবে। কোপা আমেরিকা এক নজরে দেখে রাখতে পারেন। কোপা আমেরিকা, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ব্রাজিল। কোপা মহিলা আমেরিকা, হ্যাঁ, 2025। দেখেন, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আগাম আসর, খেলাধুলার আগাম আসর। একটা প্রশ্ন এখান থেকে আসে, খেলাধুলার আগাম আসর থেকে একটা প্রশ্ন আসে। এটাতে আপনার খাতার মধ্যে আপনি স্টার দিয়ে রাখেন, 9 স্টার। 9 স্টার আপনি এখনই মাইরে রাখেন, 9 স্টার। 9 স্টার দিয়ে রাখেন, 9 স্টার মারেন এটাতে।
24তম বিশ্বকাপ ফুটবল আসর 2030 সালে হবে। 3টি মহাদেশের 6টি দেশে হবে। 3টা মহাদেশের 6টা দেশে হবে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, স্পেন, পর্তুগাল, মরক্কো। তাহলে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এগুলো তো হচ্ছে আমেরিকা মহাদেশে আছে। আর এদিকে স্পেন, পর্তুগাল এই দুইটাই হচ্ছে ইউরোপের দেশ। আর এদিকে মরক্কো মানে হচ্ছে আফ্রিকা। তাহলে আমেরিকা, আফ্রিকা আর হচ্ছে ইউরোপ। আমেরিকা, আফ্রিকা আর ইউরোপ এই 3টা মহাদেশে হবে 6টা দেশে। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, মরক্কো আফ্রিকার দেশ, স্পেন, পর্তুগাল ইউরোপের দেশ, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। তাহলে দক্ষিণ আমেরিকাতে হবে, ইউরোপে হবে আর আফ্রিকাতে হবে। 3টা মহাদেশের 6টা দেশে হবে। 25তম বিশ্বকাপ ফুটবল আসর 2034 সালে হবে সৌদি আরবে। প্রথমবারের মতো একা আসর করছে সৌদি আরব। নারী ফুটবল বিশ্বকাপ 2027 সালে হবে ব্রাজিলে। 11তম নারী আসর হবে যুক্তরাষ্ট্র 2021 সালে। এবার আসেন ক্রিকেট টুর্নামেন্ট, এটা একটু লাগবে। ক্রিকেট টুর্নামেন্ট 14তম বিশ্বকাপ ক্রিকেট 2027 সালে হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে। 2027 সালে 14তম বিশ্বকাপ আসর হবে। 2027 সালে 14তম বিশ্বকাপ আসর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর হলো জিম্বাবুয়ে। 15তম বিশ্বকাপ ক্রিকেট আসর বাংলাদেশ সহ আয়োজক হচ্ছে ভারত। বাংলাদেশ হবে আয়োজক হচ্ছে ভারত 2031 সালে। এটা দাগ দিয়ে রাখেন। আচ্ছা, খেলাধুলার আগাম আসর থেকে আমি যেগুলো বলছি সেগুলো তো পড়বেনই, এর পাশে একটু চাইলে পইরা রাখতে পারেন। দেখেন অলিম্পিক, এই অলিম্পিক থেকে প্রশ্ন হয়। অলিম্পিকের বেসিক থেকে প্রশ্ন হয়। অলিম্পিকের রিং এর কালার 5টা, সেই 5টা দিয়ে কি কি বোঝায়। হ্যাঁ, অলিম্পিক কবে চালু হয়েছে, এই জিনিসগুলো নিয়ে পরীক্ষায় বেসিক প্রশ্ন হয় অলিম্পিক থেকে। বুঝতে পেরেছেন? অলিম্পিক দেখেন, জাস্ট এ মিনিট। কাজটা তো আপনারা শেয়ার করলেন না, মন খারাপ লাগে মাঝে মাঝে, ভীষণ মন খারাপ লাগে। ক্লাস আপনারা শেয়ার করেন না, বই সংগ্রহ করেন না। তো আমরা যে ক্লাস নিচ্ছি ওই ক্লাসের মধ্যেও তো একটু লাইক দিতে পারেন। আমাদের যে ক্লাসের পোস্ট সেখানে একটু রিয়াক্ট দেন, অন্তত একটু রিয়াক্ট দিলেও তো ভালো লাগে না। অলিম্পিক, গ্রীষ্মকালীন অলিম্পিক, সেই গ্রীষ্মকালীন অলিম্পিক 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2028 সালে হবে লস এঞ্জেলস যুক্তরাষ্ট্র। দাগ দেন। তাহলে 34 হবে লস এঞ্জেলস যুক্তরাষ্ট্র 2028 সালে। 32 হবে 35তম, 4 বছর পর পর হয় ব্রিজবেন অস্ট্রেলিয়া। ব্রিজবেন অস্ট্রেলিয়া। আচ্ছা, 25তম হচ্ছে শীতকালীন অলিম্পিক হবে মিলান কার্টিনা ইতালি 2026 সালে। শীতকালীন মিলান কার্টিনা, এটাও আসতে পারে পরীক্ষা এবার, মিলান কার্টিনা ইতালি। 26তম হবে শীতকালীন 2030 সালে ফরাসি আল্পস ফ্রান্স হবে। ফরাসি আল্পস ফ্রান্স। আর 27 হবে, অত লাগবে না, 34 সালে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, অত দূর যায় না। 26এরটা আর 30এরটাই আসতে পারে শীতকালের মধ্যে। আর গ্রীষ্মকালের হলে 28 আর 32এরটা আসতে পারে, 28-32। এরপরে আরো কিছু আগাম আসর আছে। এশিয়ান গেমস লাগবে, এটা এশিয়ান গেমসটা লাগবে। এশিয়ান গেমস 2026-এর নাগোয়া জাপান, 2030-এর কাতারের দোহা। এই দুইটা পর্যন্ত পড়ে রাখেন। এরপরে 34-এরটা পারলে পড়ে রাখেন, 34-এরটা পারলে পড়ে রাখেন। এই দুইটা ইম্পর্টেন্ট, 2026-এর নাগোয়া জাপান আর 30-এ কাতার দোহা। কমনওয়েলথ গেম 2026 সালে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া হবে, দেখবেন। এরপরে বিবিধ তথ্য একটু একবার দেখবেন কি কি বলছে বিবিধ তথ্যের মধ্যে, পারলে একবার একটু দেখেন বিবিধ তথ্য, যদি পারেন বিবিধ তথ্য। আসেন তো প্রশ্ন অ্যানালাইসিস করি কেমন করে হয়। দেখেন কি বলতেছে। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক হচ্ছে সৌদি আরব। 34-এ, তাহলে 2034-এ 25তম, তাহলে 24তম হচ্ছে কানাডা, ইউএসএ, মেক্সিকো, যেটা 24তম কানাডা, ইউএসএ, মেক্সিকো। 20তম এশিয়ান গেমস 2026 অনুষ্ঠিত হবে কোন দেশে? নাগোয়া জাপান।
2031 সালে 15তম বিশ্বকাপ ক্রিকেট আসর হবে বাংলাদেশে, আর আয়োজন করবে ভারত। 2026 সালে শীতকালীন 25তম আসর কোথায় হবে? মিলান কার্টিনা, 26-এ যেটা। বিশ্বকাপ ফুটবল আয়োজনের শতবর্ষ পালিত হবে কত সালে? 2030 সালে। কারণ আমরা জানি 1930 সালে, আমরা জানি যে 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল আসর হয়, আর সেই ফুটবল আসরে জয়ী দেশ ছিল কিন্তু উরুগুয়ে। 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ আসরে জয়ী দেশ কে ছিল? উরুগুয়ে। আর আর্জেন্টিনা ছিল কি? রানার্স আপ। 2026 সালে 10ম নারী টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ কোনটা? ইংল্যান্ড এবং ওয়েলস। খেলাধুলার আগাম আসর, খেলাধুলা পর্যন্ত, খেলাধুলা থেকে দুই টাইপের প্রশ্ন হয় ভাইয়া, মনে রাখেন। খেলাধুলা থেকে দুই টাইপের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে খেলাধুলার সাম্প্রতিক, এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। খেলাধুলার প্রশ্নের মধ্যে সাম্প্রতিকটা হলো প্রথম প্রায়োরিটি। যদি কোনো কারণে সাম্প্রতিক না আসে, যদি কোনো কারণে সাম্প্রতিক না আসে, তা ভাই আল্লাহর রাস্তে প্রশ্ন আসবে খেলাধুলার বেসিক থেকে। দেখবেন পাবেন আপনারা, দেখে রাখেন। হয় খেলাধুলার সাম্প্রতিক, না হয় খেলাধুলার বেসিক। হয় সাম্প্রতিক, না হয় বেসিক থেকে আসবে। এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হবেই, একদম মাস্ট। ওকে, খেলাধুলার এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমরা পৃষ্ঠা, মেহেরজিকে ফাইনাল সাজেশনের পৃষ্ঠা আলোচনা কত পেজ পর্যন্ত আসলাম? আলোচনা 25 পৃষ্ঠা পর্যন্ত চলে আসলাম। 25-এর বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্প পর্যন্ত আসছি। এর আগ পর্যন্ত ক্লিয়ার। দেখেন, আপনাদের একা একা পড়তে গেলে অনেক কঠিন লাগতো, আমি চেষ্টা করছি 25 পর্যন্ত পড়ানো। আমি আরো পড়াবো আজকে। আমি 1 থেকে 25 পর্যন্ত অলরেডি ক্লাস নিয়ে ফেলছি। আর এই যে আজকে 4 নাম্বার ক্লাস, এই ক্লাস সহ আজকে রাতে আমাদের যে অর্ণব স্যার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি আপলোড করে দিব। আপনারা আমার চ্যানেলের যারা এখনো চেনেন না, তাদের জন্য আমার চ্যানেলের নাম আমি একটু লিখে দিচ্ছি। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি জাস্ট ডিরেক্টলি অর্ণব স্যার লিখেন, অর্ণব স্যার, ORNOB, অর্ণব স্যার। অর্ণব স্যার লিখলেই আপনি এই যে একটা চ্যানেল পেয়ে যাবেন। এখানে আপনি দেখেন আমরা বিউপির ক্লাস দিয়ে রেখেছিলাম, সেগুলো আপনি এটাতে জাস্ট সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ ফাইনাল সাজেশনের ক্লাসগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যে 4টা ক্লাস হয়েছে আমি একদম প্লেলিস্ট করে দিয়ে দিব ইনশাআল্লাহ, প্লেলিস্ট করে দিয়ে দিব। আসেন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পতে আসবো। বাংলাদেশের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, এখান থেকে 1 নম্বর পরীক্ষায় আসে। আগে শেখ হাসিনা যখন ছিলেন, ওই সময়টাতে প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন হতো। মেট্রো রেল, পদ্মা সেতু নিয়ে অসংখ্য প্রশ্ন হয়েছে। এখন এই বছরে কেমন প্রশ্ন হবে? এই বছরে কি তাহলে প্রশ্ন হবে না? হ্যাঁ, এই বছরেও প্রশ্ন হবে, কিন্তু আমরা একটু দেখবো, আমরা ছোট করে পড়বো, একটু কনসাইজ করে পড়বো কোন ধরনের প্রশ্নগুলো হয়। বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পের ডিজাইনার কর্ণফুলী টানেল, এটা আছে কোথায়? আনোয়ারা থেকে পতেঙ্গা, চট্টগ্রাম, 3.2 কিলোমিটার দৈর্ঘ্য। পদ্মা সেতু মাওয়া থেকে জাজিরা, 6.15 কিলোমিটার দৈর্ঘ্য। মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল, একদম মতিঝিল পর্যন্ত 20.1, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কাওলা থেকে ফার্মগেট 11.5। ওকে, তাহলে দেখেন, আনোয়ারা থেকে পতেঙ্গা চট্টগ্রাম, পদ্মা সেতু মাওয়া থেকে জাজিরা 6.15, আর এদিকে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল 20.1, আর এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাওলা ফার্মগেট 11.5। এই হলো অবস্থা। ওকে, তাহলে কোন প্রকল্পের কোথায় দৈর্ঘ্য, এই কয়েকটা জিনিস একটু আসেন। বিশ্বের বিভিন্ন ঘটনা চালুকারিতে বাংলাদেশের অবস্থান। 5G চালুতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 9ম। পরমাণু ক্লাব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার পর বাংলাদেশ হচ্ছে 33তম দেশ। পারমাণবিক ক্লাবে বাংলাদেশ 33তম দেশ হিসেবে প্রবেশ করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে বাংলাদেশ প্রবেশ করলো কততম দেশ হিসেবে? 33তম দেশ হিসেবে। দক্ষিণ এশিয়া মেট্রো রেল চালুতে, দক্ষিণ এশিয়ার মধ্যে মেট্রো রেল চালুতে, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা, সেই 8টা দেশের মধ্যে মেট্রো রেল চালুতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3য়।
এশিয়াতে মেট্রো রেল চালুতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 22। দক্ষিণ এশিয়াতে পরীক্ষা আসতে পারে। বিশ্বে মেট্রো রেল চালুকারীদের দেশ হচ্ছে 60। তাহলে বিশ্বের 60তম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সে তৃতীয়, পরমাণু ক্লাবে সে হচ্ছে 33তম। সাবমেরিন, বাংলাদেশ 2টা সাবমেরিন কিনেছে, বিএনএস জয়যাত্রা, বিএনএস নবযাত্রা। জয়যাত্রা আর জয়যাত্রা আর নবযাত্রা। জয়যাত্রা আর কি কি বলে নবযাত্রা আর কি জয়যাত্রা। এই যে দুইটা জাহাজ চীন থেকে যে ক্রয় করলো, 41তম দেশ হিসেবে বাংলাদেশ ক্রয় করেছে। স্যাটেলাইট উৎক্ষেপণ, ওই যে স্যাটেলাইট বাংলাদেশে আকাশে পাঠাইছে BS-1, এটার নাম তো এখন চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল আগে, এখন নাম চেঞ্জ হয়েছে। সে স্যাটেলাইট 57তম দেশ হিসেবে স্যাটেলাইট। আর এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন হচ্ছে 4টা, ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টা। ই পাসপোর্ট, ইলেকট্রনিক পাসপোর্টে বাংলাদেশ 119তম দেশ। তাহলে ইলেকট্রনিক পাসপোর্ট 119তম দেশ, স্যাটেলাইটে হচ্ছে 57, সাবমেরিনে 41, মেট্রো রেলে 60, পরমাণু ক্লাবে 33, 5G চালাতে নবম, আর দক্ষিণ এশিয়া মেট্রো রেল চালাতে থার্ড, তৃতীয় দেশ। ওকে ওকে, আসেন প্রকল্পের ডিজাইনার পরীক্ষায় লাগবে, এটা ডিজাইনার পরীক্ষা আসছে। মেট্রো রেলের লোগোর ডিজাইনার আলী আহসান নিশান আসছে একবার পরীক্ষায়। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল রোহানি বাহরাইন, সিঙ্গাপুরের যে চাঙ্গি বিমানবন্দর আছে, সেই সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে। ওকে, কে করেছেন? তার হচ্ছে রোহানি বাহরাইন। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের স্থপতি হচ্ছে মোহাম্মদ ফয়েজুল্লাহ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর ডিজাইনার রামেন্দ্র মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী, রামেন্দ্র মজুমদার এবং কি প্রদীপ চক্রবর্তী। ওকে, ডিজাইনার। আসেন, তারপরে আসেন, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এরপরে আসেন দ্বিতীয় তিস্তা সেতু। ভাই 3 স্টার মারেন তো এটা। দ্বিতীয় তিস্তা সেতু গুচ্ছতে পরীক্ষা দিলে দেখেন দিয়ে দেয় কিনা। দ্বিতীয় তিস্তা ব্রিজ, তিস্তা সেতু তিস্তা নদীর উপরে যুক্ত করেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার চিলমারিকে। তাহলে এদিকে সুন্দরগঞ্জ আর ওদিকে চিলমারি, এই দুইটাকে যুক্ত করেছে দ্বিতীয় তিস্তা সেতু। দৈর্ঘ্য হচ্ছে 1.490 কিলোমিটার, 1.490 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 9.2 কিলোমিটার। আচ্ছা, নির্মাণের কাজ উদ্বোধন হয় 26 জানুয়ারি 2000, লাগবে না, ওটা লাগবে হচ্ছে নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 20 আগস্ট 2025 সালে। 20 আগস্ট 2025 সালে দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন করা হয়। তিস্তা নদীর উপরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, কুড়িগ্রাম জেলার চিলমারিকে যুক্ত করে দিয়েছে। দৈর্ঘ্য 1.49 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 9.2 কিলোমিটার। আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 20 আগস্ট 2025 সালে। 20 আগস্ট 2025, খুবই রিসেন্ট, লাগবে। যমুনা রেল সেতু, আসেন যমুনা রেল সেতু সংযুক্ত করেছে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলাকে। টাঙ্গাইল এবং কাকে? সিরাজগঞ্জকে যুক্ত করেছে যমুনা নদীর উপর। কোন নদীর উপর? যমুনা নদীর উপর। সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার, অর্থাৎ 3 মাইল। আচ্ছা, খেয়াল করেন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন 18 মার্চ 2025। 18 মার্চ 2025। সহযোগিতা করেছে জাপানের জাইকা। সহযোগিতা করে কে? জাপানের জাইকা। বিশেষত্ব, এটি বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু। বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতুর নাম হচ্ছে যমুনা রেল সেতু, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। যমুনা বহুমুখী সড়ক সেতু 4.8 কিলোমিটার উন্মুক্ত করা হয়েছিল 1998 সালে। হ্যাঁ, অনেক আগে, 1998 সালে। ওকে, যমুনা রেল সেতু টাঙ্গাইল সিরাজগঞ্জ জেলাকে যুক্ত করলো যমুনা নদীর উপরে। যমুনা নদীর 300 মিটার উপরে সেতু, 4.8 কিলোমিটার বা 3 মাইল। আর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে 18 মার্চ 2025। আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন 18 মার্চ, সহায়তা করেছে জাইকা। কর্ণফুলী টানেল, জিনিসগুলা
মেগা প্রকল্পের জিস্ট জিনিসগুলো পড়ায় দিব, যেগুলো থেকে যদি প্রশ্ন আসে এর মধ্যে থেকে আসবে। মেগা প্রকল্পের জিস্ট জিনিসগুলো পড়ায় দিব, ঠিক আছে? মেগা প্রকল্পের জিস্ট জিনিসগুলো পড়াবো, ওখান থেকে যদি আসে তো ওই মধ্যে থেকে আসবে। কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের প্রথম টানেল, ওয়ান সিটি টু টাউনস, চীনের সাংহাই নগরীর আদলে এটা নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এই যে টানেল, এটা আনোয়ারা থেকে পতেঙ্গা পর্যন্ত, কর্ণফুলী নদীর উপরে আনোয়ারা থেকে পতেঙ্গা পর্যন্ত দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। কর্ণফুলী নদীর 150 ফুট নিচ দিয়ে এটা নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী নদীর 150 ফুট, ওকে, 150 ফুট, 150 ফুট। ওকে, আসো তাহলে খেয়াল করো কি বললাম, আনোয়ারা থেকে পতেঙ্গা পর্যন্ত যে নদীর উপরে, কর্ণফুলী নদীর উপরে দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। আচ্ছা, প্রস্থ হচ্ছে 10 মিটার, প্রস্থ হলো 10 মিটার। এটা নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়কারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি, সি 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 সি। একসাথে বললে ছি, আর আস্তে করে বললে ছি 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 ছি। ওকে, সি, হ্যাঁ, এই সি 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 চায়নার। তাহলে চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি, সহযোগিতা দেশ হচ্ছে চায়না। অর্থায়ন চীনের এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকার। চীনের এক্সিম ব্যাংক এবং কি বাংলাদেশ সরকার, চীনের এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকার এটা অর্থায়ন করেছে। তাহলে কর্ণফুলী টানেল, কর্ণফুলী টানেল আনোয়ারা থেকে পতেঙ্গা, কর্ণফুলী নদীর উপরে 3.32 কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থ 10 মিটার। চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি বানাইছে, সহযোগিতার দেশ হচ্ছে চায়না, অর্থায়ন করছে বাংলাদেশ সরকার এবং চায়নার এক্সিম ব্যাংক, চায়নার এক্সিম ব্যাংক। আচ্ছা, এরপরে আসো আমরা একটু দেখি এখানে কি বলছে, যে টানেলটি সংযুক্ত করবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে। ভূমিকম্পের মাত্রা হচ্ছে 9 মাত্রা, রিক্টার স্কেল 9 মাত্রা। রিক্টার স্কেল কত মাত্রা? 9 মাত্রা। রিক্টার স্কেল কত মাত্রা? 9 মাত্রা। আসো এরপরে পদ্মা সেতুতে আসো। পদ্মা সেতু, পদ্মা সেতুর মধ্যে যেগুলো পড়বো, পদ্মা বহুমুখী সেতু, পদ্মা সেতু নিয়ে অনেক প্রশ্ন আসছে। এরপর আমরা একটু দেখি, মাওয়া, মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা সরাসরি 3টা জেলাকে যুক্ত করে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর। মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর। এর আয়ুষ্কাল হচ্ছে 100 বছর, দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, 15 কিলোমিটার দৈর্ঘ্য, 15 কিলোমিটার। এরপরে আসো নির্মাতা প্রতিষ্ঠান চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কোম্পানি, লাগবে না এখন আর। সংযুক্ত করবে পরোক্ষভাবে 21টি জেলাকে। ভূমিকম্পের মাত্রা হচ্ছে 9 রিক্টার স্কেল, ভূমিকম্পের মাত্রা হচ্ছে 9 রিক্টার স্কেল। উদ্বোধন করা হয় 2022 সালে উদ্বোধন করা হয়েছিল। আচ্ছা, এটা লাগবে। সেতুর নিরাপত্তার জন্য পদ্মা সেনানিবাস করা হয়েছিল জাজিরা, শরীয়তপুরে। জাজিরা, শরীয়তপুর, জাজিরা, শরীয়তপুর। দেখো, আগে তো পদ্মা সেতু নিয়ে অনেক প্রশ্ন হতো, এখন একটু কম, আরো অন্য বিকল্প প্রকল্প হয়ে গেছে তো তাই। দেশের প্রথম মনোরেল, দেশের প্রথম মনোরেল তৈরি হচ্ছে চট্টগ্রামে। প্রকল্পটির দৈর্ঘ্য হচ্ছে 54 কিলোমিটার। নির্মাতা হচ্ছে জার্মান এবং মিশরের জায়ান্ট ভেঞ্চার কোম্পানি। মিশর এবং জার্মান, মিশর এবং কি জার্মানের জায়ান্ট ভেঞ্চার কোম্পানি। আচ্ছা, মোট রুট হবে 3টা রুট। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে NAS, ইনভেস্টমেন্ট এন্ড ন্যাশনাল ব্যাংক অফ ইজিপ্ট। ইনভেস্টমেন্ট এন্ড ন্যাশনাল ব্যাংক অফ ইজিপ্ট, মিশরের ব্যাংক NAS এটাতে বিনিয়োগ করছে, ইনভেস্টমেন্ট দিচ্ছে। দেশের প্রথম মনোরেল, দেশের প্রথম মনোরেল, দেশের প্রথম মনোরেল। আমি একজন বলছে আমি শরীয়তপুর থেকে। আচ্ছা, রিধি বলছে শরীয়তপুর থেকে, রিধি শরীয়তপুর থেকে। আসল মেগা প্রকল্পই তো হারিয়ে গেছে। আচ্ছা, একজন কমেন্ট করলো আসল মেগা প্রকল্পই তো হারিয়ে গেছে। আচ্ছা, এরপরে আসে মেট্রো রেল, পৃষ্ঠা নাম্বার 27। পৃষ্ঠা নাম্বার 27-এ মেট্রো রেল, এই জায়গা থেকে প্রশ্ন, খেয়াল করেন 27। যেটা পড়তে হবে সেটা হচ্ছে উত্তরা থেকে কমলাপুর রুট,
স্টেশন হচ্ছে 17টা, আমরা এগুলো দেখেছি বিভিন্ন সময় আসতে। উত্তরা থেকে মতিঝিলের দৈর্ঘ্য হচ্ছে 20.1, উত্তরা থেকে কমলাপুরের দৈর্ঘ্য হচ্ছে 21.26। 21.26। এখন যদি আপনি প্রশ্ন করেন যে উত্তরা থেকে কমলাপুরের দৈর্ঘ্য, তাহলে 21.26, আর উত্তরা থেকে মতিঝিল 20.1। মোট দৈর্ঘ্য 21.26, যেটা টোটাল দৈর্ঘ্যটা 21.26। কাজ করেছে ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি, DMTCL, ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি। প্রকল্পে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও জাপানের জাইকা। প্রথম নারী চালক হচ্ছে মারিয়াম আফিজা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন, মারিয়াম আফিজা। এই মেট্রো রেল ট্রেন নিয়ন্ত্রণের ব্যবস্থার নাম হচ্ছে কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল, সিবিটিসি। আচ্ছা, মেট্রো রেলও কিন্তু এবছরে আলোচিত হয়েছে, নেগেটিভ ইস্যুতে আলোচিত হয়েছে। মেট্রো রেল নেগেটিভ ইস্যুতে আলোচিত হয়েছে, সেটা কি? ওই যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে একজন ভদ্রলোক মারা গেলেন, বিয়ারিং প্যাড পরে মারা গেলেন আমাদের ফার্ম গেটে। তো এইটার জন্য কিন্তু মেট্রো রেল আলোচিত হয়েছে। কাজে একবার একটু দেখে যান জিনিসগুলা, দেখে যান। ওকে, এরপরে আসো দেশের প্রথম পাতাল রেল। দেশের প্রথম পাতাল রেল পড়বেন হচ্ছে, সমাপ্ত হবে 2026 সালে। মোট দৈর্ঘ্যটা পড়বেন, সহায়তা করছে জাইকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত, অর্থাৎ বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটাটুকু জানে রাখেন। এরপরে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, এটাতে দেখবেন 36 জুলাই এক্সপ্রেস, এটা কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল পর্যন্ত একটা যে রাস্তাটা ছিল সেটা হচ্ছিল পূর্বাচল। এটা আগে ছিল কুড়িল বিশ্ব রোড পূর্বাচল রাস্তা, তো এটা এখন নাম পরিবর্তন করে 36 জুলাই এক্সপ্রেসওয়ে করে ফেলছে। 36 জুলাই এক্সপ্রেসওয়ে, দৈর্ঘ্য হলো 12.5 কিলোমিটার। 12.5 কিলোমিটার। 8 লেনের এক্সপ্রেসওয়ে এবং 6 লেন সার্ভিস রোড। 8 লেনের এক্সপ্রেসওয়ে আর 6টি লেনের সার্ভিস রোড। এটা নাম চেঞ্জ হয়েছে এর পরে, কি বলে এটাকে, জুলাই আন্দোলনের পরে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আবারও আলোচিত। বন্দর নিয়ে কিন্তু এবছর আলোচনায় খুব, চট্টগ্রাম বন্দর নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে, যে চট্টগ্রাম বন্দরকে বিদেশি সংস্থার কাছে আমরা দিব কিনা, বন্দর লিজ দিব কিনা, বা বন্দরকে নিয়ন্ত্রণের নিয়োগ অন্য প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দিব কিনা, এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা সাম্প্রতিক সময়ে হচ্ছে, আমরা দেখেছি। বুঝতে পেরেছেন? আলোচনা হচ্ছে, কাজেই আমরা এটা একটু পড়ি। মাতারবাড়ি নিয়ে অনেক প্রশ্ন হয়েছে বিগত সময়ে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে, কক্সবাজার কোথায়? মাতারবাড়িতে। এটা হলো দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। আমাদের দেশে সমুদ্র বন্দর আছে 3টা, এটা নিয়ে হচ্ছে 4টা, সমুদ্র বন্দর হিসেবে 4টা, আর প্রথম গভীর সমুদ্র বন্দর হিসেবে প্রথম গভীর সমুদ্র বন্দর এটা। ওকে, যে বন্দরের আদলে এটা হবে, জাপানের কাশিমা, নিগাতা নামের 2টা বন্দরের নামে। এটা অর্থায়ন করছে জাইকা আর বাংলাদেশ সরকার আর চট্টগ্রাম বন্দর। এটা দেশের 4র্থ বন্দর, কিন্তু সমুদ্র বন্দর হিসেবে প্রথম। ওকে, তাহলে 2026 সালে এই মাতারবাড়ি সমুদ্র বন্দরের টার্মিনালটা চালু হবে। এটা এক্সপেক্টেড ডেট দেখেন শেষ হয় কিনা, যদি শেষ হয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতার কোন কোন দেশ কে সহায়তা করছে দেখেন, কর্ণফুলী টানেল, তিস্তা, সাবমেরিন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা, পদ্মা সেতু, সবগুলো হচ্ছে চায়না। মেট্রো রেল বিগ বি প্রকল্প, যমুনা রেল সেতু, মাতারবাড়ি বিদ্যুৎ, জাপান। স্মার্ট পরিচয়পত্র বাংলাদেশ স্যাটেলাইট, এটা হলো ফ্রান্স। ডেল্টা প্ল্যান, নেদারল্যান্ড। ই পাসপোর্ট, জার্মানি। দেখে রাখেন এই গাড়িটা। তাহলে ই পাসপোর্ট 500 টাকা নোট ছাপানোতে জার্মানি প্রথম, জার্মান থেকে ছাপানো হয়েছিল। ডেল্টা প্ল্যান বদ্বীপ পরিকল্পনা, নেদারল্যান্ড যে দেশ সহযোগিতা করছে, নেদারল্যান্ড বা নেদারল্যান্ডের আদলে আমরা ডেল্টা প্ল্যান করেছি। মেট্রো রেল বিগ বি প্রকল্প, যমুনা রেল সেতু, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, জাপান। কর্ণফুলী টানেল, তিস্তা মহাপরিকল্পনা, সাবমেরিন তৈরি, আমরা সাবমেরিন কিনেছি যেটা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা সমুদ্র বন্দর, পদ্মা রেল সেতু, সব চায়না।
চীনের। ওকে, এই হলো চীনের কথাবার্তা। এরপরে আমরা এখানে বিদ্যুৎ প্রকল্প দাগ দেন, বিদ্যুৎ প্রকল্পতে দাগ দেন। বিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি কক্সবাজার, রামপাল বাগেরহাট, পায়রা পটুয়াখালী, এই তিনটাই হচ্ছে কয়লা ভিত্তিক। তিনটাই কি কয়লা ভিত্তিক। এর মধ্যে রামপাল পায়রা হচ্ছে 1320 মেগাওয়াট করে, মাতারবাড়ি 1200 মেগাওয়াট করে, আর রূপপুর 1200 করে, দুইটা চুল্লিতে 2400 মেগাওয়াট তারা উৎপাদন করবে। এটা হচ্ছে ইউরেনিয়াম, রূপপুর পাবনা। তাহলে প্রশ্ন আসে, মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কি, উপাদান কি? কয়লা। রামপাল কয়লা, পায়রা কয়লা। তাহলে পায়রা আছে পটুয়াখালীতে কলাপাড়া, রামপাল আছে বাগেরহাটের রামপালে, মাতারবাড়ি আছে কক্সবাজারের মাতারবাড়িতে, আর রূপপুর আছে পাবনার রূপপুরে। পাবনার কোথায়? রূপপুরে। এই বইয়ের পৃষ্ঠা কয়টা? তার মানে নিশা নূর, তুমি বই নেও নাই। নিশা নূর, তুমি জিজ্ঞেস করেছো এই বইয়ের পৃষ্ঠা কয়টা, তার মানে তুমি বই নাওনি, এটা বোঝা যাচ্ছে। বই নাওনি, বই নিয়ে নাও আপু, বই নিয়ে নাও, না হলে দেখবা যেদিন পরীক্ষা হবে ওই দিন বিকেল বেলা বই দাগায়, প্রশ্ন দাগায় দিব। তখন দেখবা যে তোমার আশেপাশের বান্ধবীরা যা বই পড়ে গেছে তারা দেখবেন 30টার মধ্যে 29টাই 28টাই কমন পাচ্ছে, 27টা কমন পাচ্ছে, 25টা দাগায় আসছে, আর তুমি তখন ওইগুলো দেখে হতাশার মধ্যে থাকবা। সো যারা এখনো সংগ্রহ করো নাই, সংগ্রহ করে ফেলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে ব্যয়বহুল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদীর পাবনাতে, ঈশ্বরদী পাবনা। এখানে আমরা একটু উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট, 1200 মেগাওয়াট করে, দুইটা চুল্লিতে 1200 2400। রাশিয়ার রেসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন দায়িত্ব। রেসাটম যে দেশের পারমাণবিক সংস্থা, রাশিয়ার পারমাণবিক সংস্থা হচ্ছে রেসাটম। রাশিয়ার পারমাণবিক সংস্থার নাম কি? রেসাটম। রাশিয়ার পারমাণবিক সংস্থার নাম হচ্ছে রেসাটম। ভাইয়া আর কতক্ষণ, এখন মাথায় আর যায় না। হ্যাঁ, আমাদের শেষ মোটামুটি আলোচনা। আচ্ছা, খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো। যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে মিহিরজিকে ফাইনাল সাজেশন যেটা আছে, মিহিরজিকে ফাইনাল সাজেশন, এটা আসলে এটা এমন একটা বই যেটা লাস্ট মুহূর্তে পড়ে শেষ করে সর্বোচ্চ কমন পড়ে যে বইটা থেকে, সেটা হচ্ছে এটা সাজেশন। মানে হচ্ছে শেষ মুহূর্তের জিস্ট জিনিসগুলো যেগুলো না পড়লেই নয়, এটা হলো সেই সাজেশনটা। চাকরির প্রত্যাশী বলেন 50তম বিসিএস দেন, সামনের পরীক্ষা দেন, আর অ্যাডমিশন টেস্টে যে কোনো ভার্সিটি দেন, আপনি এটা পড়বেন। এক, যারা এনএসআই এ পরীক্ষা দিবেন, বেবজাতে পরীক্ষা দিবেন, বিডাতে পরীক্ষা দিবেন, পেট্রো বাংলাতে দিবেন, ব্যাংকে পরীক্ষা দিবেন, আর ভার্সিটির ক্ষেত্রে বিউপিতে, মেরিটামে, আবার যারা ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছেন তাদের জন্য হলো অদম্য ইংলিশ ভার্সন। এটা হলো অদম্য ইংলিশ মিডিয়ামের জন্য। এই দুইটা বই নিয়ে একসাথে আপনি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে, ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। আর আমাদের যে ক্লাসগুলো হচ্ছে রেগুলার, এই ক্লাসগুলো করবেন। ক্লাস শেষ হয়নি, এখনো ক্লাস শেষ হয়নি। আমাদের যে ক্লাসগুলো আছে রেগুলার, এই ক্লাসগুলো করবেন, ঠিক আছে? ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু মানে শেষ মুহূর্তে কি রিভিশন দিবেন, সেটাই তো অনেকে জানে না। এটা জানার জন্য অন্তত পড়তে হবে আর ক্লাসগুলো করতে হবে, বুঝতে পেরেছি? তো যাই হোক, আল্লাহ ভরসা। আপনাদের সাথে আবারও আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যা 7:30 অদম্য বইয়ের উপর ক্লাস। ওকে, আর রাত 10টায় হচ্ছে ফাইনাল সাজেশনের উপর ক্লাস। আপনি কোনো ক্লাসই মিস দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য লাস্ট মুহূর্তের ডেমো ভিডিও। 23 আগস্ট 1958 সালের ঘটনা। 560 কিলোমিটার দৈর্ঘ্যের ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন প্রথম বাংলাদেশি ব্রজেন দাস। অদম্য সাহস, দুঃসাহসিক মনোভাব, প্রচন্ড সাহসিকতা ব্রজেন দাসকে বিশ্বের বুকে এই সফলতা এনে দিয়েছিল। অদম্য সাহস নিয়ে বিউপির এফএএসএস ইউনিট, এফএএস ইউনিট এবং এফবিএস ইউনিটের ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান তুমিও আয়ত্ত করতে পারবে খুব সহজে। ইংরেজি ভার্সন সাধারণ জ্ঞানের জন্য অদম্য হতে পারে তোমার জন্য সবচেয়ে সহায়ক।
যেখানে বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক, আন্তর্জাতিক সাম্প্রতিক, বিগত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং প্রায় 2000 প্রশ্নের এমসিকিউ মডেল টেস্ট আছে এই বইটিতে। সাধারণ জ্ঞান ইংরেজি ভার্সনের বই হচ্ছে অদম্য। এই বইটি তোমার সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। নিকটস্থ লাইব্রেরি থেকে আজকেই সংগ্রহ করো। বই সংগ্রহ করলেই ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে তুমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম পাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগস্ট 1958 সালের ঘটনা। 560 কিলোমিটার দৈর্ঘ্যের ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন প্রথম বাংলাদেশি ব্রজেন দাস। অদম্য সাহস, দুঃসাহসিক মনোভাব, প্রচন্ড সাহসিকতা ব্রজেন দাসকে বিশ্বের বুকে এই সফলতা এনে দিয়েছিল। অদম্য সাহস নিয়ে বিউপির এফএএসএস ইউনিট, এফএএস ইউনিট এবং এফবিএস ইউনিটের ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান তুমিও আয়ত্ত করতে পারবে খুব সহজে। ইংরেজি ভার্সন সাধারণ জ্ঞানের জন্য অদম্য হতে পারে তোমার জন্য সবচেয়ে সহায়ক, যেখানে বাংলাদেশ বিষয়গুলির সাম্প্রতিক, আন্তর্জাতিক সাম্প্রতিক, বিগত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং প্রায় 2000 প্রশ্নের এমসিকিউ মডেল টেস্ট আছে এই বইটিতে। সাধারণ জ্ঞান ইংরেজি ভার্সনের বই হচ্ছে অদম্য। এই বইটি তোমার সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। নিকটস্থ লাইব্রেরি থেকে আজকেই সংগ্রহ করো। বই সংগ্রহ করলেই ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে তুমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম পাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।